নমস্কার, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সায়নী এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদা, আজকের আমাদের আলোচনার বিষয় যেটা থাকবে যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে বিকাশ ভবন চত্বর উত্তপ্ত হয়ে রয়েছে, চাকরিহারা যোগ্য শিক্ষকরা আন্দোলন করছেন সেখানে, এবং সেই শিক্ষকদের উদ্দেশ্যে ববি হাকিম, কুণাল ঘোষের একের পর এক মন্তব্য। এই ধরনের মন্তব্য কি আদৌ গ্রহণযোগ্য, সমর্থনযোগ্য? আজ ফিরাদ হাকিম বলেছেন শিক্ষকরা নাকি সেখানে নাটক করছে। এই ধরনের মন্তব্য কেন, কি কারণে এই ধরনের মন্তব্য? এবং আরো একটা প্রশ্ন যেটা, যে তৃণমূল কি এই ধরনের যে আন্দোলন, সেই আন্দোলন কি কোনোভাবে তৃণমূলকে বিভ্রান্ত করছে? দেখো সায়নী, তুমি দুটো প্রশ্ন করেছো। প্রথম কথা হচ্ছে যে ফিরাদ হাকিমের বক্তব্য, যে উনি যেটা বলেছেন যে শিক্ষকরা নাটক করছে বা শিক্ষকদের একাংশ নাটক করছে। আমি পুরো মন্তব্যটা শুনেছি, কিন্তু হয় কি যে পলিটিক্সে বা রাজনীতিতে শব্দই ব্রহ্ম। একটা শব্দ বেরিয়ে গেলে সেটা ফেরত নেওয়া যায় না, এবং একটা শব্দের অভিঘাতই অনেক বড় হতে পারে, অনেক বড়, মানে সেটা ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে। আজকে ফিরাদ হাকিম যে কথাটা বলেছেন অ্যাকচুয়ালি হচ্ছে যে সেটা কিন্তু গভর্নমেন্টের পজিশন, এবং সেটাই কিন্তু একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ গভর্নমেন্টের দিক থেকে। আমি বলছি না যে সেটাই হচ্ছে যে ফুল প্রুফ অ্যাপ্রোচ। উনি কি বলেছেন? উনি বলেছেন যে এটা সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন যে চাকরিদের বাতিল করে দিতে হবে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। তো সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আন্দোলন করে বদলানো যাবে না, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেই বদলাতে হবে। এটা ফ্যাক্ট, এটা ঘটনা, এটাই ঘটনা, এটাই বাস্তব, এর বাইরে কিছু নেই। কিন্তু সেটা বলতে গিয়ে ববি হাকিম যেটা বলেছেন, ফিরাদ হাকিম, যে শিক্ষকরা নাটক করছেন, এই গোটা বিবৃতির মাঝখানে শিক্ষকরা নাটক করছেন এটাই কিন্তু সবাই ধরে নিয়েছে। দেখো আজকে তুমিও সেই কথাটাই ধরেছো, তোমার কানেও সেই কথাটাই বেজেছে, এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষের কানেও সেই কথাটাই বাজবে যে শিক্ষকরা নাটক করছে। অথচ ফিরাদ হাকিম আজকের যে গোটা তার বক্তব্য, সেখানে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে এইটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে 26,000 বা 25,000 সামথিং তাদের চাকরি বাতিল করতে হবে। সরকার এদেরকে পুনর্নিয়োগের ব্যাপারে এবং এদের ব্যাপারে সহানুভূতিশীল। সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে, সরকার আইনি লড়াই করছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে একটা সভা করে, শিক্ষকদের সঙ্গে সভা করে তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো, যে চাকরি আমি ব্যবস্থা করবই। এটা উনি সাদা কালোয় বলেছেন, এবং মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তার উপরে ভরসা রেখে স্কুলে গিয়ে ক্লাস নেওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু এইটা বলতে গিয়ে যখন শেষে উনি নাটকটা বলতে গেলেন, নাটকের কথা বললেন, সেইখানেই কিন্তু একটা সংবেদনশীলতার অভাব দেখা গেছে, এবং সেটা তোমার কানেও বেজেছে, অনেকের কানেও বেজেছে। তার কারণ হচ্ছে যে এই যে শিক্ষকরা ওখানে বসে আছেন, তাদের প্রতি বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গের মানুষ সহানুভূতিশীল। কারণ অনেকেরই মতে যে যারা যোগ্য শিক্ষক, তাদের তো এরকম জীবন এবং জীবিকা একটা অনিশ্চিত জায়গায় পৌঁছে গেছে। তার ফলে তারা যে ডেসপারেট হয়ে আন্দোলন করছেন এবং তাদের ডিসপার্স করতে গিয়ে যে পুলিশের লাঠি চলছে, এইটার ব্যাপারে কিন্তু মানুষের সহানুভূতি রয়েছে। তো ফলে সেই সহানুভূতির কথাটা মাথায় রেখেই আমার মনে হয় যে শাসক দল বা সরকার পক্ষে কিন্তু স্টেটমেন্ট করা উচিত, যে একটা ন্যূনতম সংবেদনশীলতা কিন্তু মানুষ এক্সপেক্ট করে। শঙ্খদা, এর আগে আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার রাত্রেবেলা লাঠিচার্জ করা হলো, পুলিশের লাঠিচার্জ, এবং সেই সঙ্গে সব্যসাচী দত্তের সঙ্গে শিক্ষকদের একটা ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, এই ধরনের একটা সিনও আমরা দেখেছি, এই ধরনের পরিস্থিতি। তো এর কি কোনো রকম প্রভাব পড়তে চলেছে শাসক দলের ওপর? দেখো, ক্ষমতায় থাকলে অনেক সময় বোঝা যায় না, কিন্তু এর তো ডেফিনেটলি প্রভাব রয়েছে। আমি যেটা বারবার করে বলছি যে মানুষ, পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল, একটা বড় অংশের মানুষ। দেখো, এই বর্তমান সরকারের প্রায় 15 বছর হয়ে গেছে। 15 বছর মেয়াদে কোনো সরকার যতই ভালো কাজ করুক না কেন, তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়, যেটাকে আমরা বলি অ্যান্টি এস্টাবলিশমেন্ট। 15 বছর ধরে একটা সরকার থাকলে 10টা ভালো কাজ করলে 5টা ভুল হয়ে যায়, বা কিছু কাজ করা যায় না, কিছু অসম্পূর্ণ কাজ থেকে যায়। তার কারণ হচ্ছে যে কখনো কখনো আর্থিক একটা সীমাবদ্ধতা থাকে, তো চাইলেই শাসক দল বা সরকার সেটা করতে পারে না বাস্তবায়ন। তার ফলে একটা ন্যাচারাল অ্যান্টি ইনকামবেন্সি গভর্নমেন্টের এগেন্সটে থাকেই। তো
ফলে 15 বছরের সেই যে অ্যান্টি ইনকামবেন্সি এবং তারপরে যখন এই শিক্ষকদের আন্দোলন এবং সেখানে একটা দুর্নীতির অভিযোগও রয়েছে সরকারের বিরুদ্ধে, তো এইরকম একটা জায়গায় যখন সব্যসাচী দত্ত গিয়ে ওখানে ধাক্কাধাক্কি করছেন, হতে পারে যে শিক্ষকদের মধ্যে থেকে কেউ, আমি বলছি হতে পারে, আমি কিন্তু ঘটনার কথা বলছি না যে কি হয়েছে সত্যি, কারণ আমি স্পটে ছিলাম না, এটা হতেই পারে যে উত্তেজনার বশে শিক্ষকদের মধ্যে কেউ গিয়ে সব্যসাচী দত্তের গাড়ি আটকেছে। তারপরেও আমি বলছি যে তারপরেও হচ্ছে কিন্তু শাসক দলের দিক থেকে একটা সহিষ্ণুতা, একটা সংবেদনশীলতা, একটা স্পর্শকাতরতা কিন্তু মানুষ এক্সপেক্ট করে। এইখানে যদি সেদিনকে সব্যসাচী দত্ত বাবা বাছা করে বুঝিয়ে বলতেন যে দেখো মুখ্যমন্ত্রী কিন্তু তোমাদের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং রিভিউ পিটিশন দাখিল করেছেন, সরকারকে সেই সুযোগ দাও যে সরকার যাতে তোমাদের হয়ে আইনি লড়াই করতে পারেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রোচও কিন্তু তাই, উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিং ডেকেছিলেন সেখানে ডেকে কিন্তু উনি লয়ারদের নাম করেছিলেন, অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, এইসব লয়ারদের নাম করেছিলেন। কেন? জাস্ট টু গিভ দ্য কনফিডেন্স যে এই যে আন্দোলনরত শিক্ষক বা চাকরিহারা শিক্ষক, তাদের কনফিডেন্স দেওয়ার জন্য যে দেখো সুপ্রিম কোর্টেই এটা লড়াই করে এটা আদায় করতে হবে। তো এই যে বড় বড় উকিল, এদেরকে হায়ার করে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়ে যাওয়া, এটা তো আপনাদের পক্ষে সম্ভব নয়। তো সরকার এই লয়ারদের একটা মানে একটা প্যানেল, 5-6 জন লয়ারদের প্যানেল, এবং উনি বলেছিলেন যে পেশাদার আইনজীবী প্রতিষ্ঠানের উনি সাহায্য নেবেন, এই কনফিডেন্সটা দেওয়ার জন্য যে সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এটা যার পর নাই চেষ্টা করবে যে লড়াই করে রিভিউ পিটিশন করে যাতে করে চাকরি না যায়। তো শুধু তাই নয়, উনি একথাও বলেছিলেন যে যদি শেষ পর্যন্ত কিছু না হয় উনি একটা কিছু বিহিত ব্যবস্থা করবেন। উনি বলেছিলেন যে আমার কাছে প্ল্যান ABCDE আছে, মানে উনি বলতে চেয়েছিলেন যে আমি সব রকম ব্যবস্থা রাখছি। তো এই কথাটাই যদি আজকে সেদিনকে সব্যসাচী দত্ত বলতেন তাহলে কিন্তু ব্যাপারটা এই জায়গায় যেত না। কিন্তু সব্যসাচী দত্তের যদি হয়তো সেদিনকে হয়তো কোনো ভুল নেই, উনি ওনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন বা উনি বলছেন যে অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এটা সঙ্গত হয়তো কোনো কোনো জায়গায়, কিন্তু যখন ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে তখন মানুষ অ্যাপারেন্টলি কিন্তু শিক্ষকদের দিকেই অনেকে থাকবেন, যে সব্যসাচী দত্তের দিকে থাকবেন না, কারণ শিক্ষকরাই এখানে কিন্তু মানুষের সহানুভূতি পাচ্ছেন। আর লাঠিচার্জে যতদূর প্রসঙ্গ, দেখো এইটা না মানে সরকারের কাছে হয়ে গেছে আগাইলে রামের বান পিছাইলে রাবণ। মানে ওখানে যখন হাজার হাজার শিক্ষক মিলে আজ বিকাশ ভবনে গেট ভেঙে দিচ্ছেন এবং বিকাশ ভবন থেকে সরকারি কর্মচারীরা বেরোতে পারছেন না, তখন তো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা যে কোনো সরকারের কাজ। ঠিক, যে কোনো সরকার প্রথমে কি করে যে পুলিশকে দিয়েই যে প্রথমে বোঝানোর চেষ্টা করে আন্দোলনকারীদের যে তোমরা এখানে আন্দোলন করছো কিন্তু পিসফুল ডেমনস্ট্রেশন হোক এবং সরকারি কর্মচারীদের ওখান থেকে পিসফুলি বেরিয়ে যাওয়ার রাস্তা দেওয়া হোক। কিন্তু এখানেও সেই চেষ্টা হয়েছিল, তারা রাজি হননি, ফলে একটা জেদাজেদির জায়গায় চলে যায়। তারপরে পুলিশ লাঠি চালায়। এইটা হচ্ছে যে দেখো লাঠি চালালে যে পুলিশের বিরুদ্ধে যে একটা সাধারণ মানুষের রাগ, অসন্তোষ, উষ্মা তৈরি হবে, এটা কিন্তু পুলিশও বুঝেছে। না বুঝলে গতকাল ডিআইজি দক্ষিণবঙ্গ এবং সুপ্রতিম সরকার এবং হচ্ছে যে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে থাকা জাভেদ শামীম, দুই সিনিয়র পুলিশ কর্তা, তারা কালকে যে প্রেস কনফারেন্স করেছেন, এই কারণেই প্রেস কনফারেন্স করেছেন মানুষকে বোঝানোর জন্য যে দেখো সেদিনকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে গেছিল। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো আমাকে মেনটেনই করতে হবে। তার কারণ হচ্ছে ওখানে সরকারি কর্মচারীদের রাত্রিবেলা আটকে রাখা হবে ওখানে, এইটা কিন্তু কাম্য নয়। তাদেরও তো বাড়িতে পরিবার আছে, তারাও অপেক্ষা করে থাকবে যে তাদের বাড়ির লোকজন কখন পৌঁছবেন। এবং বিশেষ করে টিভিতে যে ভিজুয়াল দেখা যাচ্ছে যে গেট ভেঙে ফেলছে, তারপরে তাদের যে পরিবারের লোকজন যারা ওখানে চাকরি করেন তারাও তো উদ্বেগে পড়ে যাবেন যে তাদের নিরাপত্তা নিয়ে, যে তারা এই বিক্ষোভের মুখে আদৌ নিরাপদ রয়েছেন কিনা। তো এইটা তাদের নিরাপত্তা ইনশিওর করাও কিন্তু পুলিশের কাজ। কিন্তু যখনই পুলিশ লাঠিচার্জ করছে তখন মানুষের অসন্তোষ তৈরি হচ্ছে। যে কারণে আমি বললাম যে আগাইলে রামের বান পিছাইলে রাবণ, মানে ক্যাচ 22 একটা অবস্থা। ঠিক, এই যে শিক্ষকদের এই পরিস্থিতিটা, এই সময় যে আন্দোলনটা চলছে, এটা সাধারণ মানুষের কাছে যতটা একটা সেন্সিটিভ ইস্যু, যতটা স্পর্শকাতর, আপনি বলছেন যে শাসক দলের কাছেও ততটাই সেন্সিটিভ, আপনার সেটাই মনে হয়? ততটাই স্পর্শকাতর সঙ্গে হ্যান্ডেল করা উচিত। আমি এই স্পর্শকাতরতাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখেছি। কারণ উনি যেভাবে নেতাজি ইন্ডোরে মিটিংটা করেছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি তো সমস্ত শিক্ষকদের ওখানে ডেকে নিয়েছেন। মানে
এইটা 4-5 জন প্রতিনিধিকে নিয়ে ডেকে নিয়ে একটা ঘরের মধ্যে মিটিং করা আর একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাইকে নিয়ে মিটিং করা, এটার মধ্যে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। কেন করেছেন তার কারণ হচ্ছে শুধুমাত্র ওই 26,000 শিক্ষক বা ওই শিক্ষকদের কনফিডেন্স দেওয়া নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষকেও একটা বার্তা দেওয়ার চেষ্টা যে দেখো আমরা এটা সিরিয়াসলি এবং সেন্সিটিভিটির সঙ্গে এটাকে হ্যান্ডেল করতে চাই, এবং এটাকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে করতে হবে। কারণ আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর গভর্নমেন্ট যদি এদেরকে চাকরিতে রেখে দেয় তাহলে তো গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে কোপে পড়বে এবং কন্টেম্প্ট অফ কোর্ট হবে। তাহলে তো জুডিশিয়ারিকে অ্যাডমিনিস্ট্রেশন মানছে না এই বার্তা চলে যাবে, এটা তো হতে পারে না। এটাও তো একটা অরাজক পরিস্থিতি হবে যে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানছে না। এটা তো ফিজিবলই নয়। আমাদের মধ্যে একটা ডেমোক্রেটিক সেট আপে একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে তো এটা সম্ভবই নয় যে জুডিশিয়ারিকে সুপ্রিম কোর্টের অর্ডারকে উপেক্ষা করে তাদেরকে চাকরিতে রেখে দেওয়া। কিন্তু সেইখানে যে তাদেরকে একটা রিভিউ পিটিশন দাখিল করে এবং তাদেরকে যে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা, কারণ সরকার তো মাইনে নিতে পারে না, আর সুপ্রিম কোর্টের নির্দেশে তার সবার চাকরি চলে গেছে, তার ফলে সরকার যে ভাতা দেবে বলেছে এই ভাতা দেওয়ার মধ্যেই তো একটা পজিটিভ মেসেজ আছে। আবার শিক্ষকদেরও আমি কোনো দোষ দিই না, তার কারণ হচ্ছে যে কারো কারো বয়স 35, কারো 30, কারো 32, কারো 38 বছর বয়স হয়ে গেছে, তাদের মধ্যে তাদের এমপ্লয়াবিলিটি অন্য জায়গায় একটা কোয়েশ্চেনেবল। তারা এইটা না থাকলে আবার কোথায় যাবেন? এবং তারা যখন যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তারাই বা কেন বিপন্ন হবেন? তো ফলে তাদের যে দাবি সেটা কিন্তু পুরোপুরি সঙ্গত দাবি। তো এইটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি যেখানে সরকারের হাতেও খুব বেশি কিছু করার নেই, আবার শিক্ষকদেরও একটা চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে। ঠিক। আরো একটা প্রশ্ন শঙ্খদা আপনার কাছে, যে এই সামনেই রয়েছে বিধানসভা ভোট এবং এই যে আরজিকর কাণ্ড এবং তার বছর ঘুরতে না ঘুরতেই আরো একটি এই আন্দোলন, এত বড় আন্দোলন, পরপর দুটো ঘটনা ঘটে গেল, তাতে কি কোনো রকম প্রভাব পড়বে ভোটে বলে আপনার মনে হয়? দেখো, আমি আবার বলছি, প্রথমেই আমি বলেছি যে 15 বছরের একটা সরকার, তার বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যান্টি ইনকামেন্সি আছে, যে অ্যান্টি ইনকামেন্সির একটা, এবং শহর অঞ্চলে সেটা বেশি। তো শহরাঞ্চল বরাবরই বাম জমানাতেও যে বরাবর প্রতিষ্ঠান বিরোধিতা শহরাঞ্চলেই বেশি থাকতো, এবং শহরাঞ্চলে সিপিএম অনেক সিট হারতো, কিন্তু গ্রামে সিট জিততো এবং সরকার গঠন করতো। আমরা দেখেছি যে শহরাঞ্চলে সিপিএম বারবার করে হেরেছে বহু সিটি। তো আরজি করের সময় তো তুমি দেখো যে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং যে আন্দোলন আমরা কলকাতাতে এবং অসন্ত শাস্ত্রের পড়তে দেখেছি, সেটা কলকাতাতে, কলকাতাতে ওইটা কিন্তু শুধুমাত্র আরজি করের ঘটনা নিয়ে নয়, আরজি করের ঘটনা তার একটা অনুঘটক ছিল, কিন্তু মানুষের পুঞ্জীভূত যে অসন্তোষ, সরকার বিরোধী অসন্তোষ, সেইটার একটা ম্যানিফেস্টেশন, একটা ডেমনস্ট্রেশন আমরা দেখেছি যে আরজি কর আন্দোলনের সময়। তো আজকে আবার শিক্ষক আন্দোলন নিয়ে তাই হচ্ছে। আমি বলবো যে তৃণমূল হচ্ছে খুব ব্লেসড, একটাই কারণে ব্লেসড যে অপোজিশনের কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তৃণমূল যে কতটা একটা অ্যাডভান্টেজে আছে যে অপোজিশন পার্টির কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আজকে অপোজিশন পার্টি যদি কোনো মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই চাকরি হারাদের ইস্যুতেই আজকে কলকাতা অচল হয়ে যেত। আজকে ফিরহাদ হাকিমকে আমি বলতে শুনেছি যে রাস্তা আটকে দেবে, আমাকে তো পেছনের দরজা দিয়ে ঘুরে যেতে হয়েছে, আমাকে এই দিক দিয়ে ঘুরে যেতে হয়েছে। তৃণমূল সিঙ্গুর আন্দোলনের সময় জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছিল, তখন কত লোকে কত জায়গা দিয়ে ঘুরে যেতে হয়েছে। তো ফলে এটাই তো অপোজিশনের কাজ। অপোজিশনের কাজই তো হচ্ছে যে রাস্তা আটকে, ট্রেন আটকে, বাস আটকে আন্দোলন করা, এমন আন্দোলন করা যে আন্দোলন একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, যে আন্দোলন শাসক দলের কে ভয় পাইয়ে দিতে পারে, যে আন্দোলন একটা ক্ষমতার যে ভিত তাকে নড়িয়ে দিতে পারে, যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন। ফলে তৃণমূল আশীর্বাদ জন্য যে বিরোধী দলে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আরজি কর আন্দোলনের সময় দেখো না, আরজি কর আন্দোলনে ডাক্তাররা এবং একটা নাগরিক সমাজ অংশগ্রহণ করে সেই আন্দোলনকে একটা বড় চেহারা দিয়েছিল। পরবর্তীকালে বামেরা, অতি বামেরা জুড়েছিলেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। এইখানেও আজকে হয়তো বিজেপির ইন্ধন আছে, বামেদের ইন্ধন আছে, হুইচ ইজ কোয়াইট ন্যাচারাল। আজকে যদি সরকার বিরোধী একটা মুভমেন্ট হয় সেখানে বিরোধী দলরা জুড়ে যাবে, এটা খুব স্বাভাবিক। বরঞ্চ বিরোধী দলের ভূমিকা এখানে খুব লিমিটেড দেখছি। তার কারণ হচ্ছে যে সিপিএম এর বা বিজেপি তাদের আর অর্গানাইজেশনাল স্ট্রেংথ বলতে কিছু নেই। যদি থাকতো তাহলে আজকে এই যে শিক্ষকরা বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার করছেন তাদের লিমিটেড স্ট্রেংথ নিয়ে, যারা রাজনীতিক নন, যারা শিক্ষক
এবং আজকে ববি হাকিমকে বলতে শুনছিলাম যে শিক্ষকরা তো শুধু পড়াবেন, শিক্ষকরা কি বিপ্লব করবেন? শিক্ষকরা চিরকাল যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে শিক্ষকরাই এই সামাজিক আন্দোলনের অনেক অনেক শিক্ষক নেতৃত্ব দিয়েছেন। ফলে এটা ভুলে গেলে চলবে না। কিন্তু কথা হচ্ছে যে আজকে যে শিক্ষকরা করছে তা তো পলিটিক্যাল এলিমেন্ট নন, কিন্তু তারাই সরকারকে একটা বিপাকে ফেলেছে এবং সেখানে গিয়ে সিপিএম বিজেপি তাদের একটা ইন্ধন দিচ্ছে। তারা যদি ক্ষমতাবান হতো, এই যে সিপিএম এবং বিজেপি কেউ একজন, যাদের যদি অর্গানাইজেশনাল স্ট্রেংথ আরো বেশি হতো, তাহলে সরকারকে আরো বেশি নাস্তানাবুদ হতে হতো। এটা কি সত্যি যে বিজেপির ইন্ধন রয়েছে এর পেছনে? যদি দেখো, আমি তো বিজেপি কেউ ফোন করে বলছে কিনা, বিজেপি তো যাচ্ছে, ওখানে সজল ঘোষ গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তো ফলে বিজেপি যদি যায়ও সেটার ভিতরে কোনো অস্বাভাবিকতা নেই, সেটাই স্বাভাবিক। কারণ বিরোধী দল হিসেবে তাই করবে, বিরোধী দলের কাজটাই তাই। বরঞ্চ তৃণমূলের, যেটা বললাম, তৃণমূলের কপাল ভালো যে বিরোধী দলে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তাহলে আপনার কি মনে হয়, মানে এই আন্দোলন কি একটা এন্ডলেস প্রসেস, এর শেষটা কোথায়? দেখো, আমি আবার বললাম যে রাজনৈতিক একটা মানে আশ্রয় বা রাজনৈতিক মদত ছাড়া এই আন্দোলনটা শুধুমাত্র শিক্ষকদের জন্য এই পরিমাণে, মানে এইরকম একটা অ্যাগ্রেসিভ এবং বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন আটকে রাখা, এইটা দীর্ঘদিন চালিয়ে যাওয়া মুশকিল। কারণ তারা তো পলিটিক্যাল এলিমেন্ট নন, তারা সামান্য শিক্ষক, তারা সংঘবদ্ধভাবে সরকারকে একটা চেপে ধরার চেষ্টা করছেন। কিন্তু এর নিষ্পত্তি দেখো, এই নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে পারে এবং সরকার কতটা ক্ষিপ্রতার সঙ্গে এর একটা বিকল্প ব্যবস্থা করতে পারে তার উপরে এটা ডিপেন্ড করছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে আমি একটা বিকল্প ব্যবস্থা করব, এইটা সরকার যতটা ক্ষিপ্রতার সঙ্গে এইটা করে ফেলতে পারেন এবং সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে কি দাঁড়ায় তার উপরে এর ভবিষ্যৎ নির্ভর করছে। ফলে এইটা হয়তো আজকে 4-5 দিন হচ্ছে, আবার হয়তো বন্ধ হয়ে যাবে, আবার দেখবে কিছুদিন পর আবার শুরু হবে। কারণ শিক্ষকদের মধ্যে যে অনিশ্চয়তার যে মনোভাব, সেটা তো যাবে না যতক্ষণ না তাদের পাকাপাকি বা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত হচ্ছে। ঠিক। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে রাজ্য রাজনীতি, দেশ, খেলাধুলা, বিনোদন সমস্ত রকম আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পেজে। দ্য ওয়াল, খবর এখন এখানেই।